ইন্দ্রা অনেক কষ্টে হামাগুড়ি দিতে দিতে তার মেয়ের ঘরের দরজার কাছে আসে, যেখানে গিয়ে সে লক্ষ্য করে যে তার মেয়ের গলায় চুড়ি ধরে আছে রত্না, আর রত্নার পেছনেই বসে আছে সেই জিন। এরপর জিনটি রত্নার হাত ধরে ছুরি দিয়ে ইন্দ্রার মেয়ের হাতের ভেতরে কাটতে শুরু করে। এমন দৃশ্য দেখে ইন্দ্রার কান্না করা ছাড়া আর কিছুই করার ছিল না, কেননা তার শরীরে সেই অবশিষ্ট শক্তিটুকু নেই। সম্প্রতি আমি এই গল্পটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটি গ্রামে ইন্দ্রা নামের এক গৃহকর্মীকে দেখতে পাই। তার একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি ভীষণ অসুস্থ ছিল। ইন্দ্রা তার মেয়ের অসুস্থতা নিয়ে বেশ চিন্তিত ছিল, কেননা এই অসুস্থতার কোনো কারণই সে খুঁজে পাচ্ছিল না। তবে সে যে বাড়িতে কাজ করত সে বাড়ির মানুষগুলো তার ওপরে অনেক দয়াশীল ছিল। এই বাড়ির মালিক হলো হানিফ। হানিফ তার স্ত্রী সারির সাথে কোথাও যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হচ্ছিল। পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছিল। ঝামেলা ঠিক করার চেষ্টা করছিল হানিফ, কিন্তু সারি তার কোনো কথাই শুনতে চায় না। অন্যদিক দিয়ে আসা একটি ট্রাকের ড্রাইভার অসাবধানতাবশত গাড়ি চালানোর সময় ঘুমোচ্ছিল। এতে তাদের দুজনের গাড়ি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হানিফের ছোট মেয়ে রত্না ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের বাধা অমান্য করে রত্না তার বাবার লাশ জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর পাশেই পড়ে থাকা মায়ের লাশের কাছে যায়। হঠাৎ তার পেছনে পড়ে থাকা বাবা পুনরায় উঠে বসে। এরপর অদ্ভুত শব্দ করে, আর কিছুক্ষণের মধ্যে সে গায়েব হয়ে যায়। রত্না পেছনের দিকে তাকিয়ে তার বাবার লাশ না দেখতে পেয়ে অবাক হয়ে যায়। হঠাৎ তার বাবা এসে তার গলা টিপে ধরে। তখনই রত্নার ঘুম ভেঙে যায়। সে ভাবতে থাকে স্বপ্ন এতটাও ভয়ঙ্কর হতে পারে। সে তার দেখে অদ্ভুত স্বপ্নটি তার বাড়ির কাজের মেয়ে ইন্দ্রার সাথে শেয়ার করে। এ সময় রত্না ইন্দ্রাকে তার বাবা মাকে যেন ভালোভাবে যত্ন নেয় এই কথাটি বলে। এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছিল, তখন দুজন পুলিশ এসে তাদের দরজা নক করে। দরজা খুলে দিতে পুলিশ জানায় যে রত্নার বাবা মা এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে। রত্না ভাবতেই পারেনি তার দেখা ওই স্বপ্নটি এইভাবে সত্যি হয়ে যাবে। এই সব কিছু শুনে দ্রুত রত্না হাসপাতালে চলে যায়। সেখানে তার বড় বোন আয়াতি আগের থেকেই বসেছিল। এরপর তারা দুজন একসাথে তাদের মায়ের লাশ দেখতে যায়। এখানে হানিফ এখনো বেঁচে ছিল। এমন দুর্ঘটনায় কেউই বাঁচার কথা নয়, তবু হানিফ কিভাবে বেঁচে গেল? এরপরে বেশ কিছু সময় পার হয়ে যায়। দুই বোন সিদ্ধান্ত নেয় যে তাদের বাবা মাকে এখন বাড়িতে নিয়ে যাওয়া উচিত। বাড়িতে আসার পরে রত্নার মায়ের জানাজার কাজ শুরু হয়ে যায়। সেই সময় রত্নার বাড়িতে উপস্থিত হয় হানিফের দ্বিতীয় স্ত্রী আসিয়া আর তার ছেলে আরজু। আসিয়া মূলত তার অসুস্থ স্বামীকে দেখতে এসেছে। রত্না আসিয়াকে তার বাবার ঘরে রেখে আসে, কিন্তু বাইরে আসতে সে তার ভাই বোনদের কথা শুনে চমকে ওঠে। আয়াতি এবং আরজু তাদের সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা বলছিল। আরজু চাচ্ছিল তাদের সম্পত্তি যেন এখনই ভাগ করে দেয়া হোক, কেননা তাদের পরিবার অনেক কষ্টে চলছে। ঠিক এ সময় মসজিদের ইমাম আসাতে তারা দরজার দিকে তাকাতে বুঝতে পারে যে রত্না এতক্ষণ তাদের কথা শুনছিল। ওদিকে আসিয়া স্বামীর এমন অবস্থা দেখে কান্না করতে থাকে। তখনই তার চশমাটা নিচে পড়ে যায়। তখনই সে লক্ষ্য করে যে হানিফ অদ্ভুতভাবে উঠে বসে আছে আর প্রচণ্ড যন্ত্রণায় কেমন যেন একটি আওয়াজ করছিল। আসিয়া তার স্বামীকে পুনরায় শুয়ে দিয়ে চশমা তুলতে থাকে। এবার তার চোখ যায় খাটের নিচে। তখনই তার আত্মা যেন কেঁপে ওঠে, কেননা খাটের নিচে ছিল বৃদ্ধ লোকদের অনেকগুলো কোঁকড়ানো চুল। মুহূর্তে চুলগুলো সেখান থেকে সরে যায়। আসিয়া ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে। তখন সে দেখে যে সেখানে বসে আছে এক বিশাল ভয়ঙ্কর জিন, যেটা দেখে সে চিৎকার করে ওঠে। আসিয়ার চিৎকার শুনে বাড়ির সকলে সেখানে এসে পৌঁছায়, কিন্তু আসিয়া কাউকে কোনো কিছু না বলে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। তার এই অদ্ভুত আচরণে সকলে অবাক হয়ে যায়। এই ঘটনার পরে রত্নার মায়ের দাফন সম্পন্ন করা হয়। এরপরে রত্না তার বোন আয়াতিকে বাবার ঘরে দেখতে পায়। আয়াতি বাবার ঘরে সম্পত্তির কাগজ খুঁজছিল। রত্না তাকে জিজ্ঞাসা করে বাবা বেঁচে থাকতেই সম্পত্তি নিয়ে এত মাথা ব্যথা কেন হচ্ছে, কিন্তু আয়াতি রত্নার কোনো কথার গুরুত্ব না দিয়ে উল্টো বলে কখন কি করতে হবে সেটা তোর থেকে আমি ভালো জানি। আসলে আয়াতি একজন লোকের কাছ থেকে ধান নিয়ে একটি দোকান করেছিল, কিন্তু সেই দোকানটি আগুন লেগে একদম ছাই হয়ে গেছে।
আর তাই আয়াতি আর ঋণ পরিশোধ করতে পারছে না। লোকটিও তার টাকা নেওয়ার জন্য বারবার তাকে চাপ দিচ্ছিল। একদিন বাজারের ভেতরে লোকটি আয়াতিকে সময় বেঁধে দেয়। লোকটি এটি বলে যায় যে আগামী 3 দিনের মধ্যে তাকে টাকা ফেরত দিতে হবে। এই সময় আয়াতি তার সৎ ভাই আরজুকে দেখতে পায়। এখানে আরজুর সাথে পুনরায় সম্পদ ভাগাভাগি নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু এক পর্যায়ে আরজুর সাথে তার ঝগড়া লেগে যায়, কেননা আরজু বাবার একমাত্র ছেলে হিসাবে বেশি সম্পত্তি দাবি করছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে আয়াতি আরজুর মায়ের চরিত্র নিয়ে কথা বলে, এমনকি তাদের দারিদ্রতা নিয়ে অনেক বাজে কথা বলতে শুরু করে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে আয়াতি আরজুকে চড় মেরে বসে। তখনই আরজু আয়াতিকে একদম শেষ করে দেওয়ার হুমকি দিয়ে যায়। ততক্ষণে রত্না সেখানে পৌঁছে গিয়েছিল। সে কোনো রকমে তার বোনকে শান্ত করে। এর পরের দৃশ্যে আমরা দেখি রত্নার বাড়িতে তাদের মায়ের আত্মার শান্তির জন্য দোয়া পাঠ করা হচ্ছিল। এ সময় আসিয়া লুকিয়ে হানিফের ঘরে যায়। চুপ করে একটি তাবিজ সে হানিফের বিছানার নিচে রাখতে যায়। তখনই তাকে হাতে নাতে ধরে ফেলে আয়াতি ও রত্না। আয়াতি রেগে বলে যে সে এই ব্যাপারটি আগে থেকে জানত। সে জানত যে আসিয়া অনেক আগে থেকেই তার বাবাকে তাবিজ কবজ করছে, যেন তার বাবা মারা যায় আর সকল সম্পত্তি সে ও তার ছেলে আরজু মিলে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আসিয়া এসব কিছু অস্বীকার করে আর তাদেরকে বলে যে হানিফের সুস্থতার জন্যই এই তাবিজ এনেছিল। কিন্তু আয়াতি ও রত্না কেউই তাকে বিশ্বাস করে না। সেই রাতে আয়াতের স্বামী অনেক রাগারাগি করে, কেননা সে আর এ বাড়িতে থাকবে না। কিন্তু আয়াতি তার এই অসুস্থ বাবাকে রেখে কিভাবে যেতে পারে? তাই আয়াতের স্বামী অনেকটা রাগ করে তাদের সন্তানদের নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর যখন রাত হয় তখন আয়াতি তার বাবার ঘরে থাকতে চাচ্ছিল। ঠিক মাঝরাতে তার বাবা পুনরায় একই রকমভাবে উঠে বসে। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে ভয়ঙ্কর আওয়াজ করছিল। আয়াতি তার বাবার কাঁধে হাত রাখে, কেননা সে তার বাবার কষ্ট সহ্য করতে পারছিল না। কিছুটা ঘাবড়ে গিয়ে রত্নাকে ডাকলেও রত্না কোনো সাড়া দেয় না। তাই আয়াতি তার বাবাকে শুয়ে দিয়ে রত্নাকে ডাকতে যায়, কিন্তু ঘরের দরজা খুলতে তার বাবার মতো কিছু একটা তার গলা চেপে ধরে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তার শরীর যেন ঠান্ডা হয়ে যায় আর সে তাকে দূরে ছুঁড়ে ফেলে। সে বুঝতেই পারল না যে কি ঘটল তার সাথে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে দ্রুত তার নিজের কাপড় চোপড় গোছাতে থাকে। যাওয়ার আগে কাজের মেয়ে ইন্দ্রাকে বলেছে তাকে ছাড়া তার ছেলে মেয়েগুলো হয়তো ভালো নেই, তাই সে তাদের কাছে যাচ্ছে। এই গভীর রাতে সে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। ঠিক মাঝপথে রাস্তার বাতিগুলো নিভু নিভু হতে থাকে। তখন সে লক্ষ্য করে দূরে একটি ল্যাম্পপোস্টের নিচে বসে আছে একটি জিন। সে কোনোভাবে নিজেকে সামলে সেখান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ তার উপরে চলে আসে সেই জিন, যে জিন তাকে চাপতে ধরেছিল। পরের দিন সকালবেলা রত্না ইন্দ্রের মাধ্যমে জানতে পারছে আয়াতি মারা গেছে। ঘটনাস্থলে পৌঁছে রত্না আয়াতির লাশ দেখতে পায়। বিভৎসভাবে পেটে আঘাত করে কেউ আয়াতিকে মেরে ফেলেছে। এদিকে আরজুর মা অসুস্থ হয়ে যাওয়ায় তাকে ডাক্তার দেখতে আসে। ডাক্তার চলে যাওয়ার পরে আরজু দেখতে পায় তার বাবা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। সে তার বাবাকে বারবার ডাকলেও কোনো সাড়া দিচ্ছিল না সে। তাই সে ধীরে ধীরে তার বাবার দিকে যাচ্ছিল, কিন্তু ঘরে প্রবেশ করার আগেই অন্যদিক থেকে তার বাবা তাকে এসে ধরে, যে বারবার তাকে বলছিল যে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এটা বলার পরেই সে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে আরজুর দরজায় পুলিশ চলে আসে, তাদের হাতে অ্যারেস্ট ওয়ারেন্ট। পুলিশের সন্দেহ আরজু আয়াতিকে খুন করেছে, কেননা আরজু সেদিন বাজারে আয়াতিকে মেরে ফেলবে সেটাই বলে গিয়েছিল। কিন্তু আরজু বারবার বলছিল যে সে এসবের কিছুই জানে না। তবুও পুলিশ পুরো বাড়ির তল্লাশি করে। একসময় তারা রান্নাঘরে খুঁজে পায় রক্তমাখা ছুরি। যেহেতু প্রমাণ পাওয়া গেছে তাই তারা আরজুকে অ্যারেস্ট করতে চায়, কিন্তু কথা বলার এক ফাঁকে আরজু পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সে রাতেই আসিয়া তার সৎ মেয়ে রত্নার সাথে দেখা করে আর তাকে একা বলে যে তার ছেলে এতটাও খারাপ নয় যে তার বোনকে মেরে ফেলবে। এছাড়াও সে তার বাবার একটি গোপন কথা রত্নাকে বলতে চায়। সেটা হলো হানিফের শরীরে আছে এক ভয়ঙ্কর জিন। ওই জিনটি হানিফকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। তা না হলে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে হানিফ বেঁচে ফিরল কিভাবে? আর হানিফ তাকে এটাও বলেছিল যে এই জিনের জন্যই তাকে একদিন পস্তাতে হবে। আজ তোমার বাবা বারবার মৃত্যু যন্ত্রণা ভোগ করলেও সে মরতে পারছে না। এই যন্ত্রণার মূল কারণ হলো সেই জিন। আর সেদিন রাতে এই জিন তাড়ানোর জন্যই আমি তাবিজ নিয়ে এসেছিলাম। ওদিকে আরজু বনের ভেতরে একটি কাঠের গোডাউনে লুকিয়েছিল।
তখনই সে সেখানে কিছু একটার উপস্থিতি বুঝতে পারে। মনে হচ্ছিল কেউ একজন তার দিকে আসছে। প্রচণ্ড আতঙ্কিত হয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। অসাবধানতার কারণে সে একটি কাঠের সাথে সজোরে আঘাত পায়। তখনই এক ভয়ঙ্কর হাত আরজুর পা টেনে ধরে। ধীরে ধীরে সেই জিন আরজুর দিকে যেতে থাকে। প্রচণ্ড ভয়ে আরজু যেন পাথর হয়ে যাচ্ছিল। এই নির্জন জায়গায় আরজু বুঝতে পারছে না যে সে এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে। তখনই তার কাঁধে হাত রাখে কাজের মেয়ে ইন্দ্রা। অন্যদিকে রত্না তার বাবার যন্ত্রণার আওয়াজ শুনে তার বাবার ঘরে যায়। তার বাবা তাকে জানায় যে এমন কঠিন যন্ত্রণা সে আর সহ্য করতে পারছে না। তার সময় শেষ হয়ে এসেছে, কিন্তু মৃত্যু কোনোভাবেই যেন তার হচ্ছে না। এসব বলতে বলতে হানিফ নিস্তেজ হয়ে যায়। এমন সময় রত্না শুনতে পায় ইন্দ্রার মেয়ের চিৎকার, আর তাই সে দ্রুত তার ঘরে যায়। যে মেয়েটি কষ্টে ছটফট করছিল। এতটুকু মেয়ের এমন কষ্ট দেখে রত্নার খুব খারাপ লাগছিল। তখনই আলো নিভে যায়। বাচ্চা মেয়েটি একা থাকতে ভয় পাবে, এজন্য সে রত্নাকে তার কাছে থাকতে বলে। এজন্য সেও তার সাথেই থাকে। এমন সময় সে লক্ষ্য করে যে দরজার কাছে দাঁড়িয়ে আছে ইন্দ্রার মেয়ে। যে মেয়েটি তাকে জিজ্ঞাসা করছিল এত রাতে তার ঘরে সে কি করছে। এটা দেখেই তার শরীরের প্রতিটি লোম যেন দাঁড়িয়ে যায়। কেননা দরজায় যদি ইন্দ্রার মেয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তার কোলে এখন কে শুয়ে আছে। ভয়ে ভয়ে সে তার কোলের দিকে তাকাতে দেখে সেখানে আছে সেই ভয়ঙ্কর জিন। জিনটি তার সরু হাত দিয়ে রত্নার মুখ ধরেছিল। ধীরে ধীরে জিনটি তার শরীরের উপরে উঠে আসে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে রত্নার শরীরে যেন কোনো শক্তিই ছিল না। এই সময় ইন্দ্রা সেখানে চলে আসে, যার ফলে জিনটি অদৃশ্য হয়ে যায়। আর ইন্দ্রা লক্ষ্য করে যে তার মেয়ের দরজার পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এরপর দুজনে মিলে ইন্দ্রার মেয়েকে স্বাভাবিক করার চেষ্টা করে। পরের দিন রত্না একটি পরীক্ষামূলক রিচুয়াল করে, কেননা সে মসজিদের ইমামের কাছ থেকেও জিনের ব্যাপারে শুনেছে। রিচুয়ালের মাধ্যমে সে তার বাবার জিনকে হাজির করতে চায়, আর তাই সে বাবার ঘরে একা বসে জিনকে স্মরণ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার বাবা উঠে বসে, আর তার পেছনেই দাঁড়িয়েছিল সে ভয়ঙ্কর জিন। রত্না ভয়ে সেই বিভৎস জিনের দিকে তাকাতেই পারছিল না। রত্নার বাবার চোখ পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল। জিন বলতে থাকে, আমি হানিফ, আর হানিফই আমি। রত্না এই কথার অর্থটি মোটেও বুঝতে পারছিল না। তখনই তার সামনে থাকা পানির পাত্রগুলো কাঁপতে শুরু করে। এবার সে সাহস করে পুরোপুরি পেছনে তাকায়, কিন্তু সে দেখে যে হানিফ স্বাভাবিকভাবে শুয়ে আছে। রত্না প্রচণ্ড ভয় পেয়ে যায়। যদি তার বাবা শুয়ে থাকে, তাহলে এতক্ষণে তার সাথে কে কথা বলল। হঠাৎ সেই জিনটি তাকে ধরে ফেলে। কোনোভাবে নিজেকে সেই জিনের হাত থেকে বাঁচিয়ে সে ঘরের বাইরে চলে আসে। পরের দিন ইমামের সাথে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তারা পরামর্শ করছিল যে তার বাবার শরীর থেকে কিভাবে জিনটিকে আলাদা করা যায়, কেননা এই জিনকে না সরাতে পারলে তার বাবা শান্তিতে মরতেও পারবে না। ওদিকে আমরা ইন্দ্রাকে দেখি, সে আর্যর জন্য খাবার নিয়ে আসে। আর্য খাবার খেতে খেতে বলে সে আয়াতিকে খুন করেনি। আয়াতি কিভাবে খুন হয়েছে তার কিছুই সে জানে না। তখন ইন্দ্রা কেঁদে কেঁদে আর্যুর কাছে ক্ষমা চায়। এখন আমরা অতীতের একটি রহস্য জানতে পারি। সেই দিন আয়াতিকে জিন হত্যা করেনি। আয়াতি জিনের ভয়ে দৌড়ে পালাচ্ছিল, আর তখন সামনে আসে ইন্দ্রা। সে এসে ধারালো ছুরি দিয়ে আয়াতিকে আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর ছুরিটি লুকিয়ে রেখে আসে আরজুর রান্নাঘরে। এগুলো বলেই ইন্দ্রা অঝরে কান্না করতে থাকে। সে জানে যে এটা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। এ সব কিছু শুনে আরজু অবাক হয়, কিন্তু রেগেও যায়, কেননা ইন্দ্রার জন্য আজকে তার এই অবস্থা। সে রেগে তার গলা টিপে ধরে। তখনই আরজু বুঝতে পারে যে তার শক্তি যেন কমে আসছে। আসলে আরজুর খাবারের মধ্যে বিষ মেশানো ছিল, আর ধীরে ধীরে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে আরজু, আর পাশে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল ইন্দ্রা। পরের দিন গ্রামবাসীরা আরজুর লাশ দেখতে পায়। আসিয়া তার ছেলের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে পাগলের মতো ছটফট করছিল। এদিকে রত্নাও চিন্তায় পড়ে যায়, তাদের সাথে এগুলো কি হচ্ছে, কেই বা এসব করছে। এরপরে রত্না পুনরায় ইমামের সাথে দেখা করে। তারা বালতিতে পানি এবং ফুল নেয়। এরপর হানিফকে বাইরে নিয়ে আসে। ইমাম সাহেব একটি গ্লাসে পানি দিয়ে বলে যে তাদের এই রিচুয়াল তখনই শেষ হবে যখন এই গ্লাসের পানি শেষ হয়ে যাবে। এদিকে সবকিছু লুকিয়ে দেখছিল ইন্দ্রা। রত্না বালতি থেকে পানি নিয়ে তার বাবার শরীরে ঢালছিল।
এতে হানিফের শরীরে অস্বাভাবিকভাবে পরিবর্তন হচ্ছিল, যেন প্রচণ্ড কষ্ট সহ্য করছে হানিফের শরীর, আর ধীরে ধীরে তার শরীর শূন্যে উঠে যায়। অন্যদিকে ইন্দ্রার মেয়েও যন্ত্রণায় ছটফট করছিল। মনে হচ্ছিল হানিফ ও বাচ্চাটির শরীর একসাথে বাঁধা। হানিফের এই যন্ত্রণা যেন বাচ্চাটি সহ্য করছিল। এদিকে রত্না বালতি থেকে পানি যতবার হানিফের শরীরে দিচ্ছিল, গ্লাসের পানিও তত কমে যাচ্ছিল। একটা সময় পুরো গ্লাস ফাঁকা হয়ে যায়, আর তখন হানিফের শরীরও একেবারে নিস্তেজ হয়ে যায়। ওদিকে ইন্দ্রার মেয়েরও একই অবস্থা। মেয়ের এমন অবস্থা ইন্দ্রা কোনোভাবে সহ্য করতে পারছিল না। তাই সে রেগে রত্না ও ইমাম যেখানে ছিল সেখানে যায়। সে একটি ছুরি নিয়ে রত্নাকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু ইমাম রত্নাকে সরিয়ে দেয়। এতে ছুরিটি সোজা গিয়ে লাগে ইমামের শরীরে। এরপরে ইন্দ্রা ছুরি নিয়ে রত্নার দিকে জিজ্ঞাসা করে যে সে এমনটা কেন করছে। তখন ইন্দ্রা যা বলে সেটা শোনার জন্য রত্না মোটেও প্রস্তুত ছিল না। ইন্দ্রা জানায় তার বাচ্চা মেয়েটির বাবা অন্য কেউ নয়, বরং তার বাবা হানিফ, অর্থাৎ ইন্দ্রার মেয়েও রত্নার সৎ বোন। এখানে আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই। আসলে হানিফ ও ইন্দ্রার পরকীয়ার ফসল ছিল এই বাচ্চা মেয়েটি। ব্যাপারটা রত্নার মা শাড়ি জানতে পারে। এরপর থেকে হানিফের সাথে শাড়ির মনোমালিন্য চলছিল। হানিফের উপর কষ্ট পেয়ে রত্নার মা শাড়ি ওই বাচ্চা মেয়েটির উপরে কালো জাদু করে, আর তারপর থেকেই মেয়েটি এমনভাবে অসুস্থ। হানিফ ইন্দ্রাকে বলেছিল যে তার সাথে থাকা শক্তিশালী জিনটিকে তার মেয়ের শরীরে ট্রান্সফার করে দেবে। জীবিত অবস্থায় থাকাকালীন হানিফের এই ক্ষমতা আছে। তবে হানিফ মারা গেলে জিন তার ইচ্ছে মতো যে কোনো এক সন্তানের কাছে যেতে পারবে। তাই ইন্দ্রা ভাবতে থাকে যদি সে সকলকে মেরে ফেলে তাহলে জিনটি শুধুমাত্র তার মেয়ের শরীরে আসবে। এজন্য সে একে একে হানিফের সকল সন্তানদের মেরে ফেলছিল, যেন শুধুমাত্র তার মেয়ে থাকে। এর ফলে হানিফের একমাত্র জীবিত সন্তান থাকবে ইন্দ্রার মেয়ে। এগুলো কথা শুনে রত্না ভয় পেয়ে যায়। তখনই ইন্দ্রা রত্নাকে মারার জন্য আক্রমণ করে। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পরে ইন্দ্রা তার ছুরি দিয়ে রত্নাকে আঘাত করতে সক্ষম হয়। এরপর বারবার ছুরি দিয়ে তাকে আঘাত করতে থাকে। এরই মাঝে হঠাৎ হানিফের চোখ সাদা হয়ে যায় আর শরীরটি হাওয়ায় ভাসতে থাকে। সে তার ভেতরে থাকা জিনটিকে রত্নার শরীরে প্রবেশ করিয়ে দেয়। এ সময় রত্নার শরীরও হাওয়ায় ভেসে ওঠে। রত্নার উপরে শক্তিশালী জিন ভর করায় ইন্দ্রা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু জিনের সাথে পেরে ওঠা মোটেও সম্ভব নয়। জিনটি এবার ক্রমাগত ইন্দ্রাকে আক্রমণ করে। ভয়ে ইন্দ্রা বুঝতে পারছিল না যে সে এখন বাঁচবে কিভাবে। সে বুঝে গেছে তার মৃত্যু অবধারিত। মুহূর্তে জিনটি ইন্দ্রাকে মারাত্মকভাবে আঘাত করে। জিনটি এবার ছুরি নিয়ে সোজা চলে যায় তার মেয়ের ঘরে। এখন তার মেয়েকে কে বাঁচাবে? ইন্দ্রা অনেক কষ্টে হামাগুড়ি দিতে দিতে তার মেয়ের ঘরের দরজার কাছে আসে, যেখানে গিয়ে সে লক্ষ্য করে যে তার মেয়ের গলায় চুরি ধরে আছে রত্না, আর রত্নার পেছনেই বসে আছে সেই জিন। এরপর জিনটি রত্নার হাত ধরে ছুরি দিয়ে ইন্দ্রার মেয়ের হাতের ভেতরে কাটতে শুরু করে। এমন দৃশ্য দেখে ইন্দ্রার কান্না করা ছাড়া আর কিছুই করার ছিল না, কেননা তার শরীরে সে অবশিষ্ট শক্তিটুকু নেই। এদিকে বাচ্চা মেয়েটি কষ্টে চিৎকার করছিল। এখানে অবাক করে একটি ঘটনা ঘটে। সেটি হলো রত্না তার মেয়েকে আঘাত করছিল, কেননা তার শরীরের ভেতরে ছিল তার মায়ের করা কালো জাদুর সেই তাবিজটি, যেটি সে বের করে ওই জিনের হাতে দেয়। আর মুহূর্তেই ইন্দ্রার মেয়ে সুস্থ হয়ে তার কাছে যায়। এদিকে জিনটিও ধীরে ধীরে রত্নাকে ছেড়ে যাচ্ছিল। এর ফলে রত্নাও তার জ্ঞান ফিরে পায়। সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বাড়িতে পুলিশ চলে আসে। ইন্দ্রা তার সকল অপরাধ স্বীকার করে নেয়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।